আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। এই বছরেই আমি আমার দেশে ফিরছি। আমি এই ঘৃণ্য অপরাধের জন্য আজকে যারা ক্ষমতা আছে সেই তারেক বা তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এই পথে বাংলাদেশকে নিয়ে এসছে সেই বিশ্ব বাটপার ইউনূস সহ সকলকে আমি দায়ী করি। তারা চাইছে যে কোনো রকম ভাবে যাতে আওয়ামী লীগ নতুন করে তাদের কর্মসূচি বাংলাদেশের মাটিতে না করতে পারে সেই বন্দোবস্ত করে। তার মুখ দেখেই বেরিয়ে গিয়েছিল যে 7 সিস্টার্স আমরা দখল করে নেব, আর এখন শেখ হাসিনার নাম শুনতেই গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। সেই সমস্ত যারা হকার, সেই হকার লেভেলের সাধারণ মানুষরা বলছে যে যে অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, এখান থেকে মুক্তির উপায় ওই একটাই দল আওয়ামী লীগ, ওই একটাই নেত্রী শেখ হাসিনা। গত 23শে জুন আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ কর্মী তথা বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছেন শেখ হাসিনা। তারই সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশ আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ায় তার বার্তা লাইভ টেলিকাস্ট হয়েছে। পরবর্তীতে তার সেই লাইভ টেলিকাস্টের একটি 1 ঘন্টার ওপরে তার যে অডিও বার্তা, সেই অডিও বার্তা ছোট ছোট ক্লিপ করেও ছড়ানো হয়েছে, যা শুনে একদিকে যেমন বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ কর্মীরা উজ্জীবিত হচ্ছে, যত দিন যাচ্ছে ততই কিন্তু তাদের কর্মসূচি বাড়ছে, আর অন্যদিকে আতঙ্ক গ্রাস করছে আওয়ামী লীগ বিরোধীদের, বিশেষ করে বিএনপি, জামাত শিবির, এনসিপি আর যা হেফাজতে ইসলাম দল রয়েছে তাদের। তারা চাইছে যে কোনো রকমভাবে যাতে আওয়ামী লীগ নতুন করে তাদের কর্মসূচি বাংলাদেশের মাটিতে না করতে পারে সেই বন্দোবস্ত করা। আর অন্যদিকে যে দল স্বাধীনতা কেড়ে নিয়ে এসেছিল সেই দল কি দমে যাওয়ার দল? দেখুন, এই মুহূর্তে শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতে পারবেন কিনা সে প্রশ্ন তো রয়েছে, কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ঠিক কিভাবে? কেন? কারণ তিনি নিজেই জানিয়েছেন যে এই বছর শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন। তার কথার নেপথ্যে কি কি যুক্তি রয়েছে, তিনি এই কথাটা ঠিক কিভাবে ব্যাখ্যা করেছেন, সেটা ইতিমধ্যেই আপনি বিভিন্ন জায়গায় বিশ্লেষণ পেয়ে গেছেন। কিন্তু আমি সে বিষয়ে আজকে কথা বলবো না। আমি কথা বলবো যে বাংলাদেশে শেখ হাসিনার প্রয়োজন ঠিক এই মুহূর্তে কতখানি। যখন একে একে হিন্দু নির্যাতন চলছে, যখন রাম মূর্তি স্থাপন স্থগিত হয়ে গিয়েছে, যখন হিন্দু বলে, শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হচ্ছে, তখন কতটা প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে। যখন বাংলাদেশের জিডিপি একদম তলানিতে, যখন বাংলাদেশের অর্থনীতি একদম নিম্নমুখী, তখন কতটা প্রয়োজন বাংলাদেশের শেখ হাসিনাকে? এই বিষয়গুলোই আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন সেই একই প্রশ্ন ধরে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কেন অনিবার্য। এই প্রশ্ন আমি করছি না, আর এই শব্দ আমার নয়, আমি আগেই বলে রাখি, এই শব্দ আওয়ামী লীগ থেকেই প্রকাশ করা হয়েছে। আর এই শব্দে এখন যারা আতঙ্কগ্রস্ত, সেই সমস্ত বিএনপি, জামায়াতে, এনসিপি, তাদেরও কি বক্তব্য সেটাও আপনাদের সামনে আজকে খোলসা করব। দেখুন, প্রথম স্লাইডে আমি যেটা রেখেছি সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ এনডিটিভিকে যেটা দিয়েছিলেন শেখ হাসিনা। 23 তারিখ তার দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তার পরবর্তীতে মানে সেই যে অডিও বার্তা তিনি দিয়েছিলেন, সেই অডিও বার্তা ভাইরাল হওয়ার পরেই হাসিনার কাছে মেল মারফত সাক্ষাৎকার নেওয়ার জন্য এনডিটিভি অ্যাপ্রোচ করেছিল। সেই অ্যাপ্রোচে সাড়া দিয়ে শেখ হাসিনা কিছু প্রশ্ন নিয়েছিল মেল মারফত। ভালো করে শুনবেন, মেলে হয়েছে পুরো জিনিসটা, মানে এক গুচ্ছ প্রশ্ন তৈরি করে সেই প্রশ্ন তালিকা মেল করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এবার শেখ হাসিনা প্রতিটি প্রশ্নের উত্তর তিনি লিখে দিয়ে সেইটি আবার পাল্টা মেল করে দেওয়া হয়েছে রিপ্লাই হিসেবে
এনডিটিভিকে। সেখানেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসছে, সব থেকে গুরুত্বপূর্ণ যে বক্তব্য তিনি রেখেছেন সেটি হলো যে আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, এই বছরেই আমি আমার দেশে ফিরছি, এটাই বলেছিলেন শেখ হাসিনা। কিন্তু কোন প্রশ্নের উত্তরে এই অ্যান্সার দিয়েছিলেন দেখুন, এটা সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ যেখানে তাকে কোশ্চেন করা হয়েছিল যে ইউ হ্যাভ অফেন ইন্ডিকেটেড অ্যান্ড ইউর সাপোর্টার্স আর আপবিট অ্যাবাউট ইউর পসিবল রিটার্ন টু বাংলাদেশ সুন উইথ সাম লিডার্স সাজেস্টিং ইট could happen within this year. How realistic this is given the death penalty against you? বলছে ইতিমধ্যেই অনেকে অনেক রকম ভাবে ইঙ্গিত আনছে যে শেখ হাসিনা হয়তো দেশে ফিরতে পারে। ইতিমধ্যে অনেক নেতাও কিন্তু এই সাজেস্ট করছে, তারা বলছে যে নাকি বছর শেষ হওয়ার আগেই বাংলাদেশের মাটিতে পা রাখতে পারেন শেখ হাসিনা। কিন্তু এটা কিভাবে সম্ভব যখন আপনার বিরুদ্ধে একটি ফাঁসির সাজা ঝুলছে? কিভাবে সম্ভব? সেই প্রশ্নের উত্তরে শেখ হাসিনা লিখেছেন যে মাই রিটার্ন ইজ নট এ কোশ্চেন্স অফ পার্সোনাল অ্যাম্বিশন, যে আমি দেশে যে প্রত্যাবর্তন করব এটা আমার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নিয়ে প্রশ্ন নয়। তাহলে এই প্রশ্নটা কিসের? ইট ইজ টাইড টু এ ফার লার্জার কোশ্চেন, দ্য পলিটিক্যাল রাইটস অফ দ্য পিপল অফ বাংলাদেশ। তার চেয়ে অনেক বেশি বড় প্রশ্ন এটাই যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অধিকার প্রায় হারিয়ে গিয়েছে। দ্য রেস্টোরেশনস অফ ডেমোক্রেসি, দ্য রুল অফ ল অ্যান্ড দ্য স্পিরিট অফ আওয়ার লিবারেশন ওয়ার। আর তার যে ফেরা দরকার তার কারণ হচ্ছে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর যে লিবারেশন ওয়ার হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে 1971 সালে, যেখান থেকে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম হয়, সেইটাকে মানুষের কাছে আরও ছড়িয়ে দিতে হবে। কারণ লিবারেশন ওয়ার নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে মানুষ কিন্তু তাদের ইতিহাস ভুলে যাচ্ছে, আর একদল সেই ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছে, ষড়যন্ত্র করছে। সেইগুলোকেই রুখে দিতে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই উঠে আসে যখন একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে। কারণ এক দল রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা প্রত্যেকেই এক দলে পাকিস্তানের পক্ষে, প্রত্যেকেই ইসলামপন্থী, প্রত্যেকেই মৌলবাদী, তাদের মধ্যে গণতন্ত্র বলে আর কিছু নেই। বলছে আই ডু নট ডু পলিটিক্স ফর পাওয়ার, আই ডু পলিটিক্স ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ফর দ্য fulfillment of the dream of the father of nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান to build a সোনার বাংলা। বলছে আমি আমার ব্যক্তিগত ফায়দা তোলার জন্য কোনোদিনও পলিটিক্স করিনি, আজও করব না। আর কি, আমি সারা জীবন রাজনীতি করে এসেছি সাধারণ মানুষের ভালোর জন্য, একটা জাতির উন্নয়নের জন্য। সর্বোপরি যে দেশকে তৈরি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য। বলছে কি দ্য ভার্ডিক্ট এগেইনস্ট মি ইজ নট জাস্টিস। বলছে এটা কোনো বিচার নয়, যে ফাঁসির সাজা আমাকে শোনানো হয়েছে সেটা তো আসলে কোনো বিচার নয়। ইট ইজ পার্ট অফ দ্য ইনলিগাল, আনকনস্টিটিউশনাল অ্যান্ড পলিটিক্যালি মোটিভেটেড প্রসেস। দ্য জুডিশিয়ারি হ্যাজ বিন টার্নড ইনটু এ ইনস্ট্রুমেন্ট অফ পলিটিক্যাল রিভেঞ্জ টু মেক দ্য আওয়ামী লীগ লিডারলেস। বলছে কি এটা তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল মোটিভেটেড প্রসেস, যেটা ইনলিগাল এবং আনকনস্টিটিউশনাল। জুডিশিয়ারি, এই মুহূর্তে বাংলাদেশের বিচার বিভাগ প্রায় কি হয়েছে বলছে একটি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তারা পলিটিক্যালি রিভেঞ্জের কাজ করছে। তারা কি করছে? প্রতিশোধ নিচ্ছে যাতে আওয়ামী লীগ নেতা শূন্য হয়ে যায়। Such attempts have been made before, they fail then and they will fall again. তারা তো প্রতিবার ফেল করে এবং তারা আবার পড়ে যাবে। যে শাসন তারা এখন করছে না, দেখাচ্ছে একটা মৌলবাদী শাসন করার চেষ্টা করছে বাংলাদেশে, সেটা বেশি দিন টিকবে না। বলছে আই ডু নট ফিয়ার ডেথ ইন 1975 বলে এই যে প্যারাটা, এই প্যারাটা তিনি গ্রেনেড হামলার কথা উল্লেখ করেছেন এবং বারবার তাকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, এমনকি 2024-এর 5ই আগস্টও তাকে এবং তার বোনকে টার্গেট করা হয়েছিল, সেই কথাটাও তিনি উল্লেখ করেছেন। করে তিনি বলছেন যে
Awami League to the democratic struggle and to the development of Bangladesh. So I want to say clearly, overcoming every obstacle and every conspiracy, I will return to my country this year. বলছে কি আওয়ামী লীগ হচ্ছে সেই রকমই একটি দল যারা গণতান্ত্রিকভাবে লড়াই করতে জানে। যতই তাদের ঠেকিয়ে রাখার চেষ্টা করো, যতই তাদের বাধা দেওয়ার চেষ্টা করো, তাদের কার্যক্রম, তাদের কর্মসূচি বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, নিষেধাজ্ঞা আনার চেষ্টা করো, আমরা কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টে, বাংলাদেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব এবং যত রকম ষড়যন্ত্র আছে সব কটাকে ওভারকাম করে আমি এই বছরই দেশে ফিরব। এটাই ছিল তার বক্তব্য। কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি ঘেঁটে দেখুন, কেউ দেখেছে কিনা জানি না যে তিনি অ্যাকচুয়ালি কোথায় বলেছেন এই কথা। তিনি কিন্তু 23শে জুন এই কথা বলেননি। মানে 23শে জুন দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন কিন্তু তিনি যে অডিও বার্তা দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি এই বক্তব্য রাখেননি। তিনি এই বক্তব্য রেখেছিলেন এনডিটিভির এক্সক্লুসিভ সাক্ষাৎকার, তাও ইমেল মারফত। সেখানে তিনি কোনো রকম অডিও বার্তা বলেননি এবং তার মুখ দিয়েও কিন্তু এই শব্দ তিনি উচ্চারণ করেননি, তিনি লিখে সেই উত্তর দিয়েছিলেন। অথচ হাসনাত আবদুল্লাহ তাকে যখন সাংবাদিকরা এই প্রশ্ন করেন যে শেখ হাসিনা, তিনি বলেছেন এই বছরেই দেশে ফিরবেন, তার কি বক্তব্য জানেন? তিনি বলছেন এআই দিয়ে এখন অডিও তৈরি করা যায়, কে বলছে না বলছে কি করে বুঝবো মশাই? একবার শুনুন, তারপর তার বোকামি সম্বন্ধে আমি আপনাদের কিছু ব্যাখ্যা করব। এই রাষ্ট্র পুনর্গঠনের সময়ে যারা পালিয়ে গিয়েছে অডিও কলে, আসলে কে কথা বলছে এআই যুগে সেটাও বোঝা যায় না। এআই কলে এআই দিয়েও তো কথা বলতে পারে, ইমেইলেও তো সাক্ষাৎকার দেয়। তো সেই জায়গা থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে নিয়ে কথা বলে এই গুরুত্বপূর্ণ সময় সাংবাদিকরা প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত থাকে। এই গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝখানে এইসব অগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় আমি জানি আপনাদের নেই। শেখ হাসিনাকে তাড়িয়ে যারা ভেবেছিল যে একটা নিজেদের মতন বাংলাদেশ গড়ে তুলব, নিজেরা সংসদে চলে যাব এবং নিজেদের দলকে ক্ষমতায় নিয়ে এসে একদম রাজ ক্ষমতা ভোগ করব, তাদের দলেই পড়েন কিন্তু এই হাসনাত আবদুল্লাহ। বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বেরোবে, কিন্তু তার মুখ দেখেই বেরিয়ে গিয়েছিল যে 7 সিস্টার্স আমরা দখল করে নেব। আর এখন শেখ হাসিনার নাম শুনতেই গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে, আতঙ্ক গ্রাস করছে, ছমছম শব্দ শুনতে পাচ্ছেন তিনি। আর সেই কারণে তিনি বলছেন যে নেই, তাকে নিয়ে কথাবার্তা বলে কি লাভ, সাংবাদিকদেরও সময় নষ্ট, আমাদেরও সময় নষ্ট। কিন্তু এতটুকু সময় নষ্ট করে যদি এতটুকু জ্ঞান আপনার থাকতো যে এই কথাটা তিনি কোনো অডিও বার্তায় বলেননি, যে এআই বলে সেটাকে নস্যাৎ করে দেওয়া যাবে, নাকচ করে দেওয়া যাবে, উড়িয়ে দেওয়া যাবে, তিনি সেখানেই ব্যর্থ এবং তিনি যে কতটা বোকা তার পরিচয় তিনি এই বক্তব্যেই তিনি দিয়ে দিয়েছেন। কিন্তু দেখুন, শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবে তার রূপরেখা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের পোর্টালে ছাপা হয়েছে যে হোয়াই ইজ দ্য রিটার্ন অফ শেখ হাসিনা ইনএভাইটেবল, কেন অনিবার্য শেখ হাসিনার এই প্রত্যাবর্তন। মাহমুদ হাসান রিপন এই আর্টিকেল লিখেছেন, সেখান থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমত বলছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও অবকাঠামোগত অভাবনীয় উন্নয়ন করেছে, যেটা 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। তার একদম নিদর্শন আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তার আমলেই হয়েছে কি, পদ্মা সেতু দেশীয় অর্থায়নে হয়েছে, কোনো বিদেশি অর্থায়নে নয়, চীন থেকে টাকা ধার করে নিয়ে এসে করা হয়নি, মাথায় রাখবেন এটা। আর কি, যেমন এখন যেটা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, মোংলা পোর্টে শিল্পায়ন, এই সমস্ত কিছু কারা করছে? চীন এসে করে দিয়ে যাবে। একটা সময় চীন এই জায়গাটাকে নিজেদের বলেই দাবি করবে, তখন বাংলাদেশ কি করবে জানে না, তারেক রহমানও জানে না, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানতো না, শফিকুর রহমানও জানে না, কিন্তু শেখ হাসিনা এই বিষয়টা খুব ভালো মতন জানে, হারে হারে চিনে চীনকে। আর সেই কারণেই তিনি পদ্মা সেতুতে চীনের সাহায্য নিয়েছে, কিন্তু একগাদা ঋণ করে বসেনি। তারপর দেখুন, ঢাকা মেট্রো রেল তিনি তৈরি করেছেন, কর্ণফুলী টানেল তৈরি করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় প্রকল্পগুলি তিনি বাস্তবায়িত করেছেন। এখন তারেক রহমান রূপপুর কেন্দ্রের একটি উদ্বোধন করে দিয়ে দেখাচ্ছে, দেখেছেন আমি করলাম। এই প্রকল্প শেখ হাসিনার অনেকদিন আগেই একটা এপিসোডে আপনাদের সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছিলাম। অন্যদিকে দেখুন, জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় রেকর্ড পর্যায়ে উঠেছে, বিদ্যুৎ হাই স্পিড ইন্টারনেটের ব্যাপক বিস্তার ঘটেছিল সেই সময়। শেখ হাসিনার আমলে উন্নয়নশীল দেশ হয়ে উঠেছিল বাংলাদেশ।
2024 সালের জুলাইয়ের পর দেশে অরাজকতা, ধ্বংসযজ্ঞ ও অর্থনৈতিক সংকট দেখা দেয়। ইউনূসের অন্তর্বর্তী সরকার ও পরবর্তী বিএনপি সরকারের আমলে অর্থনীতি দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, বাজার অস্থির হয়ে উঠেছে। শেখ হাসিনা জাতীয় সংকটে পুনর্গঠনের প্রতীক। 2075-এর পর যেমন দল ও দেশ গড়েছেন, তেমনি বর্তমান ধ্বংসস্তূপ থেকেও পুনরুদ্ধার করতে পারবেন একমাত্র শেখ হাসিনা। এই আলোচনা শুধুমাত্র তাদের নিজস্ব পোর্টালে নয়, আপনি ঢাকায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাস্তায় ঘুরে সাধারণ জনগণ যারা গরিব শ্রেণীর মানুষ তাদেরকে গিয়ে প্রশ্ন করুন, তারা এই একই কথাই বলছে। আমি বেশ কয়েকটা রিলস দেখলাম যেখানে সামান্য রিক্সা চালক থেকে শুরু করে ওই মুড়ি বুট যে বিক্রি করে সেই সমস্ত যারা হকার, সেই হকার লেভেলের সাধারণ মানুষরা বলছে যে যে অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি, এখান থেকে মুক্তির উপায় ওই একটাই দল, আওয়ামী লীগ, ওই একটাই নেত্রী শেখ হাসিনা। এটা তারেক রহমানেরও কাজ নয়, জামাত তো পারবেই না, জামাত তো পারলে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দেয়। বলছে তার নেতৃত্বে নিরাপত্তার নিশ্চিতকরণ, কূটনৈতিক সম্পর্ক ও প্রশাসনিক দক্ষতা ফিরিয়ে আনা সম্ভব। শেখ হাসিনার প্রত্যাবর্তন এখন আর রাজনৈতিক আকাঙ্ক্ষা নয়, জাতির অস্তিত্ব, সার্বভৌমত্ব, নিরাপত্তার অনিবার্য প্রয়োজন। বলছে শুধুমাত্র রাজনৈতিক আকাঙ্ক্ষা নয় যে আমি চাইছি শেখ হাসিনাকে, তাই শেখ হাসিনা ফিরবেন, প্রত্যাবর্তন করবে, তা নয়। এখন বাংলাদেশের অবস্থা যেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে, সেখান থেকে বাংলাদেশকে তুলে ধরার জন্য প্রয়োজন শেখ হাসিনাকে। এই বক্তব্যটাই উঠে আসছে। দেখুন, এক তো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে বাংলাদেশ, দিন যাচ্ছে আর বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। এমতাবস্থায় সরকারের একটা নতুন পরিকল্পনা মাথায় এসছে, ফ্যামিলি কার্ড। বলছে তোর হাতে টাকা নেই সাধারণ মানুষের, তাই তারা খরচ করতে পারছে না, বাজারে টাকা বেরোচ্ছে না। যদি সাধারণ মানুষের হাতে টাকা দেওয়া যায় তাহলে হয়তো অর্থনীতি একটু চাঙ্গা হবে। এই ভেবে তারা একটা ফ্যামিলি কার্ডের ঘোষণা করে দেয়। কি সেই ফ্যামিলি কার্ড সেটা পরে জানাচ্ছি, কিন্তু এই ফ্যামিলি কার্ডের আড়ালে বলছে 2000 কোটির ধান্দা, এটা একটা নতুন শুরু হয়েছে। 71 টিভি করেছে, যেখানে মূল অভিযোগ করা হয়েছে যে সরকার ফ্যামিলি কার্ড চালাতে গিয়ে অতিরিক্ত খরচ দেখিয়ে প্রায় 2000 কোটি টাকা বা তার কাছাকাছি বেশি চাইছে। কোথা থেকে চাইছে? মানে সরকারই চাইছে, সরকারি তহবিল থেকে। যখন টাকা নেই সরকারের কাছে, ঠিক সেই সময় এই ধরনের একটি প্রকল্প। আসলে কেন? আসলে হচ্ছে ধান্দা। 71 টিভি বার করে দিয়েছে এবং অভিযোগ তুলে ধরে খবর করে দিয়েছে। এই নিয়ে কোনো মিডিয়া, শীর্ষস্থানীয় মিডিয়া বাংলাদেশের করেনি খবর, তাই এইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। বলছে এই টাকা আসলে কার্ডধারী গরিব মানুষদের জন্য নয়, বরং অফিসার, কর্মচারী, গাড়ি, আউটসোর্সিং ইত্যাদি প্রশাসনিক খরচ বাড়ানোর জন্য লাগাবে বলেই নাকি অভিযোগ। মানে ফুতুর করে দিয়েছে তো সরকারকে, সরকারের কাছে টাকা নেই, কিন্তু তাদের তো এখন জীবন অতিবাহিত করতে হবে, তাই না? মন্ত্রী বলে কথা, যদি গাড়ি না চড়ে আর গাড়ির পেট্রোল কিনতে গেলে পয়সা কোথা থেকে আসবে? এইভাবে সাধারণ মানুষের মাথায় টুপি পরিয়ে পয়সা ইনকাম হবে। বলছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়কে চিঠি লিখে এই অতিরিক্ত টাকা চেয়েছে। সমস্যা কোথায়? চিঠিতে 910 কোটি টাকার অতিরিক্ত খরচের বিস্তারিত হিসেব কোনো খাতে কোন টাকা দেওয়া হয়নি। মানে 900 কোটি টাকার হিসেব দেওয়া হয়েছে, 910 কোটি টাকার, কিন্তু কোনো বিস্তারিত হিসেব দেওয়া হয়নি। মানে এত টাকা খরচ হয়েছে। মানে আপনাকে কেউ বাজারে, হয় না বাড়ির সন্তানদের বাজারে পাঠালে যখন তারা ছোট থাকে পড়াশোনার সময় 10 টাকা দিয়ে বাজারে পাঠায়, বলে যা একটুখানি কুমড়ো, শাক এইসব নিয়ে আয়, পটল, আলু, মূলো। 4-5টা তারা বাজার টাজার করে এসে বলছে সব টাকা শেষ, কিন্তু হিসেব দিল না, কত টাকা দিয়ে কী কিনেছে সেই হিসেব নেই। বলছে সব টাকা শেষ করে দিয়েছি, 910 কোটি টাকা আমাদের লাগবে। খবরে বলা হয়েছে এত বড় অঙ্কের টাকা চাইলে সব কিছু স্পষ্ট ও বিস্তারিত লেখা উচিত, কিন্তু তা করা হয়নি। ফলে সন্দেহ হচ্ছে যে ফ্যামিলি কার্ডের নাম করে টাকা লুটপাট ও অপচয়ের ধান্দা চলছে। এটা একটা নতুন ধান্দা। অ্যাকচুয়ালি ফ্যামিলি কার্ডটা কি সেটা আপনাদের দেখাই। প্রথম আলো করেছিল, বলছে ফ্যামিলি কার্ডে ব্যয় হবে 1,34,000 কোটি টাকা। মানে ওই যে 2000 কোটি টাকা, সেটা ফ্যামিলি কার্ডের জন্য টাকা চাওয়া হয়েছিল, কিন্তু আসলে তো ব্যয় হবে 1,34,000 কোটি টাকা। কি বলা হচ্ছে নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দিতে 5 বছরের সরকারের ব্যয় হবে 1,34,000 কোটি টাকা। এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়া, ভালো করে মাথা ঢুকিয়ে নিন। লক্ষ্মীর ভাণ্ডার,
যেটা এখন বিজেপি সরকার এসে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে, ঠিক একই রকম প্রকল্প। একটুখানি বোঝার চেষ্টা করুন। বলছে কি, এই কার্ডে মাসে 2500 টাকা করে পাবে প্রতিটি নারী প্রধান পরিবার। প্রতি বছর উপকারভোগীর সংখ্যা বাড়াবে সরকার, বাড়বে তাদের জন্য বাজেট বরাদ্দ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি 2025-26 অর্থ বছর থেকেই পরীক্ষামূলক ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত 10ই মার্চ নারী প্রধান পরিবারগুলোর জন্য এই প্রকল্পের উদ্বোধন করেন। মানে বাড়ির মহিলাদের নামে মাসে 2500 টাকা করে দেওয়া হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা অতটাও খারাপ ছিল না, অর্থনীতির অবস্থা যেটা বাংলাদেশের খারাপ, সেখান থেকে এটা মানা যায়। কিন্তু বাংলাদেশে যখন বাংলাদেশ ডুবতে বসেছে, আমি দেখাবো এই পার্টটায় আপনাদের, আমি দেখাবো বাংলাদেশ যখন ডুবতে বসেছে ঠিক সেই সময় এই ধরনের একটি প্রকল্প তারা ঘোষণা করে। কেন? হিড়িক কিছুদিন জমিয়ে রাখতে হবে না, সরকারে টিকে থাকতে হবে না, মানুষের সমর্থন ধরে রাখতে হবে। বলছে ফ্যামিলি কার্ডের উপকারভোগী ও সম্ভাব্য ব্যয় দেখুন। বলছে ইতিমধ্যে নাকি 26,000 পরিবারকে এই সুবিধা দেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা, আগামীতে 41 লাখ টার্গেট রয়েছে। তার পরের বছরে 27-28 বছরে 81 লাখ হয়ে যাবে, ওটা 28-29-এ ওটা 1,21 লক্ষ হয়ে যাবে, 29-30-এ ওটা 1,61 লক্ষ হয়ে যাবে। যত এদিকে পরিবারের সংখ্যা বাড়বে ততই এখানে সম্ভাব্য ব্যয় বাড়বে, তার একটা চার্ট প্রথম আলো করেছে। আর এখানে সংক্ষেপে কি বলছে, 37,567টি পরিবারকে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে 38 কোটি টাকা। আগামী 2 মাসে আরও 48,000 পরিবারকে কার্ড দেওয়া হবে, এজন্য 48 কোটি টাকা লাগবে। এবার আমার একটা প্রশ্ন, এই 38 কোটির মধ্যে মানে এই 37,567টি ফ্যামিলির মধ্যে কটা ফ্যামিলি এই ফ্যামিলি কার্ডের 2,500 টাকা পেয়েছেন? প্লিজ দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন, তাহলে অন্যরাও জানতে পারবে যে হ্যাঁ, সরকার সত্যিই সেই প্রকল্পের টাকা সাধারণ মানুষকেই দিচ্ছে, তাই না? এবার আপনাদের আমি দেখাচ্ছি, বিবিসি বাংলা করেছিল অনেক দিন আগে। বলছে কি, 65টি প্রকল্পে ব্যয় 80,000 কোটি টাকা বাড়িয়ে গেছে ইউনূস সরকার। থেকেছেন কদিনই বা থেকেছেন? 2024-এর আগস্ট থেকে 2026-এর ফেব্রুয়ারি পর্যন্ত, মাত্র এই কটা দিন, এই কটা মাসেই তিনি কি করেছেন? 65টি প্রকল্পে প্রায় 80,000 কোটি টাকা বরাদ্দ তিনি বাড়িয়ে দিয়ে চলে গেছেন। একটা অন্তর্বর্তী সরকার, নির্বাচিত নয়, ভাবুন। আর নির্বাচিত সরকার এসে কি করছে? সেই বাজেট আরও বাড়াচ্ছে, যদিও কমানোর একটা প্রস্তাব ছিল। দেখুন, বাজেট 2026-27-এ দৈনিক বাংলা করেছিল যে ইউনূস আমলের বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তোলাই নাকি নতুন তারেক সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত ছিল। তাই সেক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির একটা উল্লেখ করা হয়েছিল। সরকারি ব্যয়ে কৃচ্ছ সাধন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটার আকার হতে পারে 8,83,000 কোটি টাকা। কিন্তু দেখুন কোথায় কৃচ্ছ সাধন, এ তো আরও বিলাসবহুল করে তোলা হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু সেই টাকা সাধারণ মানুষ কি পাচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। যদি সাধারণ মানুষ পায় তাহলে ঠিক আছে, সেই টাকা মার্কেটে আসবে। কিন্তু সেই টাকা যদি সাধারণ মানুষের নাম করে সরকারের যে মন্ত্রী শান্ত রয়েছে তাদের পকেটে চলে যায়, তাহলে কিন্তু একটা বড় বিপদ আসতে চলেছে বাংলাদেশের অর্থনীতিতে। আগামী দিনে দুমড়ে পড়বে বাংলাদেশ কিছু বুঝে ওঠার আগেই। আর সেই কারণেই দরকার শেখ হাসিনাকে। এ তো গেল অর্থনীতির কথা। এবার আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে গিয়ে ক্রাইম। দেখুন, আমি আপনাদের জানিয়েছিলাম যে তুরাগ নদীতে আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মীর দেহ ভেসে উঠেছে, আর সেটা নিয়ে বিশাল তুলকালাম হয়েছিল বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে পুলিশ বলছে যে সেগুলো তো আওয়ামী লীগের কর্মী নয়। ভিডিওতে ভুল দেখানো হচ্ছে, ভুল তথ্য শেয়ার করা হচ্ছে। এই ভিডিও অনেক দিনের আগের পুরনো দুর্ঘটনার একটি ভিডিও, জাগরণ ত্রিপুরার থেকে আমি নিয়েছি এটা, যেখানে বলছে যে বাংলাদেশে তুরাগ নদীতে আসা আওয়ামী লীগ কর্মীদের দেহ ফেলার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল পুলিশ। এটা নয় উড়িয়ে দেওয়া গেল, কিন্তু এই যে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, এটাকেও কি আপনি বলবেন যে এটাও পুরনো ভিডিও, এটাও ভুলভাল, এটাও নাকি ভুল ছড়ানো হচ্ছে, ভুয়ো তথ্য জেনারেট করা হচ্ছে? পুলিশ বলেছে। কিন্তু এই বিষয়ে পুলিশের একটু বক্তব্য অন্যরকম। কিরকম
বলছে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, পরিবার বলছে নির্যাতনে মৃত্যু, কিন্তু পুলিশের দাবি তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। কিন্তু যেদিন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে, কেউ কেউ তো বলছে তাকে নাকি গ্রেপ্তারও করা হয়নি, তাকে জাস্ট তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। ডিবির আধিকারিকরা এসেছিল সিভিল ড্রেসে, তাকে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে, আদৌ থানায় নিয়ে গেছে কিনা কেউ জানতো না। পরবর্তীতে তার দেহ পাওয়া গেছে হাসপাতাল থেকে। গল্পটা অ্যাকচুয়ালি কি সেটা আপনাদের এবার একটুখানি খোলসা করে বলি। দেখুন, বলছে মধুখালীতে ডিবি হেফাজতে মৃত্যুর আগে প্রান্তকে আটকের ভিডিও ভাইরাল, পরিবারের নির্যাতনের অভিযোগ। একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেটা বলা হচ্ছে যে এই ভিডিওই হচ্ছে সেই ভিডিও যেখানে প্রান্তকে গ্রেফতার করা হচ্ছে। কি বলছে দেখুন, বলছে ফরিদপুরের মধুখালী উপজেলার গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে মারা যাওয়া নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী মির্জা ইস্তিহাক আহমেদ ওরফে প্রান্তকে আটকের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিও প্রকাশের পর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। এদিকে প্রান্তের পরিবার হেফাজতে নির্যাতন ও অর্থ দাবির অভিযোগ তুললেও পুলিশ বলছে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কি হয় অ্যাকচুয়ালি, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে 2 মিনিট 39 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় গত 21শে জুন বিকেলে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা প্রান্তকে কয়েকজন ব্যক্তি ঘিরে ধরেন। স্থানীয়দের দাবি তারা গোয়েন্দা পুলিশের সদস্য ছিলেন। কি দেখা যাচ্ছে এবার ভিডিওতে, ভালো করে দেখুন। যে ভিডিওতে দেখা যায় প্রথমে কয়েকজন ব্যক্তি প্রান্তের সঙ্গে কথা বলেন এবং পরে তার দেহ তল্লাশি করেন। এক পর্যায়ে তাকে 2 হাত দিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একজনকে তাকে থাপ্পড় মারতে দেখা গেলেও অন্য আর একজনকে মারধর না করার কথা বলতে শোনা যায়। ভিডিওর এক পর্যায়ে ছাই রঙের চেক শার্ট পরা এক ব্যক্তিকে মোবাইল ফোনে লাঠি নিয়ে মরিচবাজার এলাকায় দ্রুত আসেন বলতেও শোনা যায়। পরে একটি সাদা রঙের মাইক্রোবাস ঘটনাস্থলে আসে এবং সেখান থেকে নারী সদস্য সহ আরও কয়েকজন অভিযানে অংশ নেয়। ভিডিওর শেষ দিকে এক ব্যক্তিকে একটি বস্তু দেখিয়ে এই যে এক পোটলা বলতে শোনা যায়, তবে ভিডিওতে দেখা যায় বস্তুটি প্রান্তকে তল্লাশি করার স্থান থেকে কিছুটা দূরে ছিল। আর এর পরেই রটিয়ে দেওয়া হলো যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিছু মাদক বিরোধী কর্মকাণ্ডের জন্য। তাদের পরিবারের কি অভিযোগ সেটা একবার শুনি। বলছে এই ঘটনায় প্রান্তের মা খাদিজা আক্তার অভিযোগ করেন ছেলেকে আটকের পর ডিবি সদস্যরা তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালান। তার দাবি পরে এক আত্মীয়ের মাধ্যমে ছেলেকে ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রথমে 65,000 টাকা এবং পরে 1 লাখ টাকা দাবি করা হয়েছিল এবং সেই টাকা দিতে রাজিও হয়েছিল প্রান্তর পরিবার। বলছে খাদিজা আক্তারের ভাষ্য, পরদিন সকালে তিনি টাকা নিয়ে ফরিদপুরে গেলে জানতে পারেন তার ছেলে হাসপাতালে ভর্তি। পরে হাসপাতালে গিয়ে তিনি ছেলের মরদেহ দেখতে পান। তার অভিযোগ জীবিত অবস্থায় ছেলেকে নিয়ে যাওয়া হলেও পরে মরদেহ ফেরত দেওয়া হয়েছে। কি বলছে, শেখ হাসিনাও 23 তারিখ তার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে অডিও বার্তা দিয়েছিলেন সেখানেও এই প্রান্তর কথা উল্লেখ করেছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন তার অভিযোগটা একবার শুনবো। মধুখালী উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত মির্জাকে বাসার থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়, তাকে গ্রেপ্তার করে। কিন্তু গ্রেপ্তার তাকে করেনি, তাকে তুলে নিয়ে যেয়ে চরম নির্যাতন করে হত্যা করে হাসপাতালে পাঠায়। আমি এই ঘৃণ্য অপরাধের জন্য আজকে যারা ক্ষমতা আছে সেই তারেক বা তার স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা এই পথে বাংলাদেশকে নিয়ে এসছে সেই বিশ্ব বাটপার ইউনূস সহ সকলকে আমি দায়ী করি। কারণ এরা পরিকল্পিতভাবে একের পর এক আমাদের আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধা পরিবার তাদেরকে নির্মমভাবে হত্যা করে চলেছে এবং নির্যাতন করে যাচ্ছে। মা, বাবা, ছোট বোন, মেয়ে, স্ত্রী কেউ বাদ যাচ্ছে না। পরিবারের সকলকে নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু আছে সব জ্বালিয়ে পড়ে ছারখার করে দিচ্ছে। একদিকে যেমন তারা হত্যাকাণ্ড চালাচ্ছে, অপরদিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আমি প্রান্ত মির্জার আত্মার শান্তি কামনা করি, সাথে সাথে তার পরিবার, তার মা এবং পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই, সমবেদনা জানাই। শুনলেন, কিন্তু
পুলিশ তো এত সহমর্মিতা দেখায় না, বরং পুলিশ সারা জীবন সরকারের হয়েই কথা বলে এসছে, এক্ষেত্রেও আলাদা কিছু নয়। কি বলছে? তবে এসব অভিযোগ অস্বীকার করে ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এর আগে বলেন, মাদক বিরোধী অভিযান প্রান্তকে গ্রেপ্তার করা হয়েছিল। মানে ওই যে পোটলাটা পাওয়া গেছে, বলছে নাকি সেখানে কী সব ছিল সেই টোপলায়, আদৌ সেই টোপলা তার কিনা সেটাও কিন্তু এখনো প্রমাণিত হয় না। তার আগেই তার মৃত্যু হয়ে গেল, প্রাণ চলে গেল। হেফাজতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সুপারের দাবি, প্রাথমিকভাবে জানা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি এবং পুলিশ হেফাজতে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি বলেও তিনি দাবি করেছেন, যদিও ময়না তদন্তের রিপোর্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। ভাবুন, নিজেদের মতন করে সাজিয়ে সব কিছু বলে দেওয়া হচ্ছে, বলছে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। ভাবুন কি কারণে। তার আগের দিন যে ভিডিওটা আপনারা দেখলেন, সেই ভিডিওতে দেখে আপনার মনে হচ্ছে যে তিনি অসুস্থ, তার মস্তিষ্কে ক্যান্সার জাতীয় কোনো রোগ রয়েছে যাতে রক্তক্ষরণ হতে পারে। কিন্তু পরদিনই তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ধরনের ঘটনা ক্রমাগতভাবে হয়ে চলেছে, থামানোর কেউ নেই। অজুহাত রয়েছে, আপনি আওয়ামী লীগ কর্মী, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ মানে আপনিও নিষিদ্ধ। তার মানে কি? তার মানে কি নিঃশ্বাসটাকেও নিষিদ্ধ করে দেওয়া হবে? সেটাই কিন্তু ঘটছে চারিদিকে। একদিকে তো আইন শৃঙ্খলা একদম অবনতি, আইন শৃঙ্খলা এই মুহূর্তে বাংলাদেশে নেই বললেই চলে। আর অন্যদিকে অর্থনীতিতেও ধস, যতটুকু আছে তাদের সম্পত্তি, জায়গা, জমি, সেগুলোও এখন বিদেশের হাতে সঁপে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া হচ্ছে, মোংলা বন্দর চীনের হাতে তুলে দেওয়া হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা চীনের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই দুজন চীনপন্থী নেতার জন্য আজ বাংলাদেশের এই অবস্থা। তবে সেই অবস্থা বেশি দিন থাকবে না, এমনটাই কিন্তু আশা করছেন বাংলাদেশের আপামর জনগণ, বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক আর এই একই কথায় বিশ্বাসী আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা। আর তাই সে কারণেই যদি এই বাংলাদেশকে সত্যি সত্যি সোনার বাংলায় রূপান্তর করতে হয়, সোনার বাংলা হিসেবে আপনারা যদি বাংলাদেশকে চান, তাহলে অবশ্যই শেখ হাসিনাকে ফেরানো দরকার। আর এই কারণেই উঠে আসছে বিভিন্ন সংবাদপত্রের বিভিন্ন পর্যালোচনায়, বিভিন্ন বিশ্লেষণে যে কতটা প্রয়োজন এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের। আশা করি বোঝাতে পারলাম। যদি মনে হয় এই ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।